আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাবো স্বনামধন্য শিকারী জিম করবেটের কলম নিঃসৃত তার নিজেরই শিকার কাহিনী, জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ের অন্তিম তথা শেষ পর্ব। আমার জীবনের স্মরণীয় এই অভিযানকে ঐতিহাসিক বলেও বর্ণনা করা যায়, কারণ সেই প্রথম ভারত ইতিহাসের একজন বড়লাটের ইচ্ছে, তার জন্যই কালাধুঙ্গির জঙ্গলে এই বিশাল অভিযানের আয়োজন করা হয়েছিল। ভারতের বড়লাটের নিজস্ব কিছু নিয়ম নীতি আছে। রাজ্য শাসন করতে হয় বলে তাকে করা আইন কানুন বজায় রাখতে হয়। তা সত্ত্বেও তিনি অর্থাৎ লর্ড লিন্থলিথগ কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছিলেন। এদেশের শাসকদের ক্ষেত্রে ঘটনাটি যে অভূতপূর্ব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন প্রচণ্ড গরমের জন্য দিল্লির আইন দপ্তর বন্ধ হয়ে গেছে। 10 দিন বাদে সিমলার দপ্তর খোলা হবে। এই সময় ভারতের বড়লাট দক্ষিণ ভারত পরিক্রমায় যেতেন। এদেশে বড়লাটের দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই লর্ড লিন্থলিথগ এই প্রথা পাল্টে দিলেন। তা নিয়ে প্রশাসনিক মহলে দারুণ চাঞ্চল্যের সৃষ্টিও হয়েছিল। তখন মার্চ মাস শেষ হবার মুখে। একদিন কালাধুঙ্গির বাড়ি থেকে আমি রাতের রান্নার মাছ ধরতে বেরোচ্ছি। এমন সময় দারোয়ান রাম সিং ছুটতে ছুটতে এসে আমার হাতে একটা টেলিগ্রাম তুলে দিল। বাড়ির টুকিটাকি কাজের সঙ্গে 2 মাইল দূরের ডাকঘর থেকে নিয়মিত ডাক আনত রাম সিং। এই কাজটা সে মহাৎ সঙ্গের সঙ্গেই করত। তার হাত থেকে টেলিগ্রামটা নিয়ে নিলাম। দেখলাম নৈনিতাল ঘুরে সেটা এখানে এসেছে। পাঠিয়েছেন বড়লাটের সামরিক সচিব ইউস্টেবল। তিনি জানিয়েছিলেন বড়লাটের দক্ষিণ ভারত সফর বাতিল হয়ে গেছে। সিমলা যাওয়ার আগে তিনি 10 দিন অন্য কোথাও থাকতে চাইছেন, এমন জায়গা যেখানে প্রচুর প্রাণী পাওয়া যাবে। আসলে ভদ্রলোক শিকারের অনুরাগী। তিনি তাই আমার কাছে এমন একটা জায়গার নাম চেয়েছেন যেখানে ওই বড়লাট দিন 10 থাকতে পারবেন। ইউস্টেবল বলেছেন আমি যেন তাড়াতাড়ি উত্তর পাঠিয়ে চিঠি লিখি। টেলিগ্রামটা ম্যাগিকে পড়ে শোনালাম। রাম সিং আমাদের কথোপকথন থেকে বুঝতে পেরেছে ব্যাপারটা খুবই জরুরি, হাতে বেশি সময় নেই। রাম সিং ইংরেজি বলতে পারতো না, কিন্তু 30 বছর ধরে সে আমাদের কাছে কাজ করছে। আমাকে সে বলল খাওয়া সেরে এসে আমার উত্তর নিয়ে হলদুয়ানি চলে যাবে। হলদুয়ানি থেকে আমাদের সবচেয়ে কাছাকাছি তার এবং টেলিফোনের দপ্তর। কালাদুঙ্গি থেকে তার দূরত্ব 14 মাইলের কম হবে না। ডাক হরকরার হাতে না দিয়ে রাম সিং এর মাধ্যমে উত্তরটা পাঠিয়ে দিলাম। এতে 24 ঘন্টার মতো সময় বেঁচে গেল। আমি ইউস্টেবলকে জানিয়ে দিলাম উনি যেন কাল বেলা 12টার সময় হলদুয়ানিতে টেলিফোন করে আমার সঙ্গে কথা বলেন। রাম সিং চলে গেল। আমি আবার মনের আনন্দে ছিপ নিয়ে বেরোলাম। রাতের জন্য কিছু মাছ দরকার। ভাবলাম মাছ ধরতে ধরতে এ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ইতিমধ্যে আমি মনস্থির করে ফেলেছি যে করেই হোক বড়লাটকে এ অঞ্চলে আনতেই হবে। পোটা রোড ধরে মাইল 2 এগিয়ে গিয়ে গোলাবাড়ি চত্বরে পৌঁছে গেলাম। এখানে ছোটবেলায় আমি প্রথম চিতা শিকার করেছিলাম। এই জায়গাটার সঙ্গে আমার স্মৃতির এক গভীর যোগাযোগ আছে। এখান থেকে বাঁক নিয়ে নদীর বুকে একটা জলাশয়ে পৌঁছে গেলাম। এই জলাশয়ে 1.5 সারি মহাশোল থাকে। জলাশয়ের কাছে গিয়ে বাঘের থাবার ছাপ চোখে পড়ল। তার মানে বাঘটা সকালে নদী পার করেছে। জলাশয়ের মাথার দিকে 3টে বড় বড় পাথর রয়েছে। জলের ওপর 1 ফুট মতো মাথা জেগে আছে তাদের। জলকাদায় পাথরগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকে। চিতারা কিন্তু এর ওপর দিয়েই নদী পার হয়ে যেতে পারে। যে বাঘটার থাবার ছাপ দেখতে পেলাম
সেই বাঘটাকেও একদিন এই পিচ্ছিল পাথর পার হতে দেখেছি। কি অসাধারণ দক্ষতায় তারা এই পাথরগুলো পার হয়ে যায়, চোখে না দেখলে তা বিশ্বাস করা সম্ভব নয়। সেদিন আমি বাঘটার পেছনে মাইলখানেকের মতো পথ হেঁটেছি। দুবার বাঘটাকে রাইফেলের পাল্লার মধ্যে পেয়েছিলাম, কিন্তু গুলি করার মতো সুযোগ পাইনি। হয়তো গুলি করার ইচ্ছেও ছিল না আমার। একটু পরে দেখলাম বাঘটা নদীর দিকে চলতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম যখন সে নদী পার হবে তখন রাইফেলের পাল্লার মধ্যে সে চলে আসবে, তখন আমি অনায়াসেই তাকে গুলি করতে পারবো। নদীর কাছে এসে বাঘটা কিন্তু জলে নামল না। সে পায়ে জল না লাগিয়ে পাথরে পাথরে পা দিয়ে নদী পার হওয়ার মতলব করছে। নিচে একটা পথ নেমে গেছে 20 ফুট দূরে। এই ঢালু পথ দিয়ে নদীতে নামতে হবে, বাঘটাকেও সেখান দিয়েই নামতে হবে। এতে আমার সুবিধেই হবে, আমি অতি সহজে তাকে গুলি করতে পারবো। বাঘটা যখন নিচে নামার জন্য ঢালের দিকে এগিয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে পাড়ের ওপর শুয়ে পড়লাম। নদীর মধ্যে পাথর তিনটের মধ্যে যে দূরত্ব, চিতারা সেই দূরত্ব 3টি লাফে অনায়াসেই পার হয়ে যায়। এই দূরত্বটা একজন অলিম্পিক প্রতিযোগীর কাছে কেমন হবে? সে কি স্টেপ জাম্প করে পার হতে পারবে? হতে পারবে, যদি সে দৌড়ে আসার মতো অনেকটা জায়গা পায়। আমি পাড়ের ওপর থেকে দেখতে পেলাম বাঘটা প্রথম লাফটা ঠিকভাবেই দিতে পারল, কিন্তু দ্বিতীয়বার পা পিছল পাথরে হড়কে ডিগবাজি খেয়ে জলের মধ্যে পড়ে গেল সে। একইভাবে একবার নদী পার হতে গিয়ে আমিও পিছলে পড়ে চুবুনি খেয়েছিলাম। বাঘটা ভিজে শরীর নিয়ে শুকনো বালির ওপর উঠে গায়ের জল ঝাড়তে শুরু করলো, তারপর বালিতে শুয়ে এবং পরে গড়াগড়ি দিয়ে জল শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করলো। উঠে দাঁড়িয়ে সে আরো কয়েকবার গা ঝাড়া দিল, তারপর আগের মতো পাথর থেকে পাথরে লাফ দিতে থাকলো। আগের বারে সে শিক্ষা নিয়েছে, এবার কিন্তু সে আর পা হড়কে পড়ে গেল না। শুধু তাই নয়, বালিটা পার হওয়ার সময় তার পা শুকিয়ে গেছে, তাই পাথর আঁকড়ে ধরতে কোনো অসুবিধেই হলো না। বাঘটার নদী পার হওয়ার দৃশ্য আমাকে একেবারে অবাক করে দিয়েছিল। তাকে কোনো রকম ভাবে কোনো বাধা দেওয়ার কথা আমার মনেই এলো না। এই পাথরগুলোর নিচে এবং পাশে তীরের কাছে একটা বড় পাথর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এইভাবে একটা বদ্ধ জলা সৃষ্টি হয়েছে। 1.5 সারি মহাশোল মাছটা সেইখানেই থাকতো। এর আগে 2বার ওই মাছটাকে ধরার চেষ্টা করেছি, কিন্তু ও ভীষণ চালাক, কিছুতেই আমার টোপে সাড়া দেয়নি। মাছ ধরার জন্য নকল পোকাও পাওয়া যায়। এই পোকাগুলোর নাম হলো জকস্টক। সেই পোকাগুলো বড়শিতে গেঁথে আমি বসেছিলাম অনেক সময়। ঢালু পাথরের ওপরেও ফেলেছিলাম। ধীরে ধীরে মহাশোলটা তার দিকে এগিয়ে আসে, কিন্তু শেষ পর্যন্ত আমি এই কাজে সফল হইনি। সেবারে একটা গাছের ডাল ঝুঁকে থাকায় ছিপটা ফেলতে হয়েছিল অনেক দূরে, আর অনেকটা ঝুঁকে পড়ে আমি কাজটা করেছিলাম। সেই জন্যই আজ আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছি, যে করেই হোক ওই মহাশোলটাকে ধরতেই হবে। আমি নদীর গতিপথ ধরে অনেকটা গিয়ে ছিপ ফেলার ব্যবস্থা করলাম। প্রস্তুতি পর্ব শেষ হলো। হুইল সুতো বের করে সাবধানে গুড়ি মেরে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখান থেকে সুতোটা ফেলার সুবিধে হবে। বড়শিতে 8 নম্বর জকস্টক লাগিয়ে নিলাম। এবার আর কোনো ভুল হলো না। আগের অভিজ্ঞতার পর আমি আরো চালাক হয়ে উঠেছি। মনে হলো ঠিক জায়গা মতোই বড়শিটা ফেলতে পারলাম। সুতোর টানে নকল পোকাটা গভীর জলে গিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ছলাৎ করে শব্দ হলো, জলের মধ্যে পাক উঠল। অর্থাৎ আমার বন্ধু মহাশোল হয়তো বড়শিতে গাঁথা পড়েছে। এই নিয়ে 3বার। আমি এখন কি করব? মাছ শিকারীদের কাছে এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। ফাতনা সুতোর মারাত্মক টানটা সহ্য করতে পারবো তো?
অনেক দিন ধরেই আমি মাছ ধরার কাজে হাত পাকিয়েছি। এখন হিসেব করে নিজেকে সামলে রাখতে হবে। মহাশোলটি পাথরের খাঁজে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল, তা আমি বেশ বুঝতে পারলাম। কিন্তু এবার আমি তাকে কিছুতেই আর পালাতে দেব না। ছিপ ফেলেছিলাম নদীর ডান দিকের তীর থেকে। মাছটা যেখানে গাঁথা পড়েছিল তার 30 গজ নিচে জলের ভেতর একটা বাঁকা শেকড় বেরিয়ে আছে। এর আগে দুবার শেকড়টার সাহায্যে মাছটা আমাকে ফাঁকি দিয়েছিল। এবার অনেক চেষ্টা করে 2-3 ইঞ্চির ব্যবধানে তাকে আটকাতে পারলাম। এখন মাছটা ইচ্ছে মতো খেলে বেড়াক, আমি তাকে কিছুই করব না। ধীরে ধীরে সে ক্লান্ত হবে, হলো তাই। এবার তাকে বালির তীরের কাছে নিয়ে আসলাম। মাছ ধরার কোনো জাল আমার সঙ্গে ছিল না, তাই হাতে করে মাছটাকে সযত্নে তুলে নিলাম। ওজন যা আন্দাজ করেছিলাম তার থেকে বেশি। আমাদের রাতের ভোজ হয়ে গেল। ম্যাগি গ্রামের যে অসুস্থ ছেলেটার সেবা শুশ্রূষা করছিল, আজ সেও পেট ভরে মাছ খেলো। শুনেছি ছেলেটা মাছ খেতে খুব ভালোবাসে। কোনো কাজে তাড়াহুড়ো না করে আমি মাছটাকে ধরলাম। ছেলেবেলায় যখন বন্দুক ছুঁড়তাম তখনই শিখেছিলাম ধৈর্য ধরে কাজ করতে হয়। সেই কারণে টেলিগ্রামে নিশ্চিত করে কিছু জানালাম না। চিন্তা ভাবনা সুযোগ রাখতে হবে। কি করা যায় ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেল। মহাশোলটা নিয়ে বাড়িতে পৌঁছানোর সময় আমি স্থির সিদ্ধান্ত নিলাম, ইউস্টেবলকে জানিয়ে দেব আমাদের এই নগণ্য কালাধুঙ্গিতে বড়লাট ভালোভাবে ছুটি কাটাতে পারবেন। এমন সুন্দর জায়গা তিনি আর কোথায় পাবেন। চা খেতে খেতে ম্যাগির সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম। এমন সময় বাহাদুর এসে হাজির হলো। বাহাদুর জানে কখন কোন কথাটা চেপে রাখতে হয় আর কোন কথাটা সকলকে বলতে হয়। তাকে অনায়াসেই আমি দিল্লি থেকে আসা ওই টেলিগ্রামটার কথা বললাম। বড়লাট কালাধুঙ্গিতে আসবেন এমন অভাবিত কথা শুনে বাহাদুর একেবারে অবাক হয়ে গেল। দেখি উত্তেজনায় তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। তার চোখ দুটো নাচতে শুরু করে দিয়েছে। উত্তেজনা হলে এমনটি হয়েই থাকে, তবে এমন চোখের নাচুনি আমি আগে কখনো দেখিনি। বড়লাট আসছেন এই খবরটা পাকাপাকিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন শুধু আমাদের প্রজারাই উৎসাহিত হলো না, কালাধুঙ্গিতে বাস করে এমন সকলেরই চোখ নাচতে শুরু করলো। সময়টা ছিল একেবারে চমৎকার। মাঠের ধান কাটা শেষ হয়ে গেছে। গ্রামের সকলের হাতে উদ্বৃত্ত সময় আছে তখন। তারা প্রবল উৎসাহে আমাকে নানান ধরনের প্রস্তাব দিল, যে করেই হোক এই জায়গাটাকে আরো সুন্দর করে সাজাতে হবে। তারা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কোনো লাভ বা আর্থিক সুযোগ সুবিধার কথা তাদের মাথার ভেতর ছিল না। স্বয়ং বড়লাট এই নগণ্য কালাধুঙ্গিতে আসছেন, এতেই তারা একেবারে ধন্য হয়ে গেছে। সম্মানিত অতিথিকে কিভাবে আরো বেশি আরাম দেওয়া যেতে পারে তা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। ওই ভদ্রলোকের শুভাগমনকে কিভাবে ঐতিহাসিক করা যায় তা নিয়েও কেউ কেউ নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করল। পরদিন সকালে অন্ধকার থাকতে থাকতে হলদুয়ানির পথে রওনা হয়ে পড়লাম। ইউস্টেবলের সঙ্গে কথা বলার আগে একবার জেফ হপকিন্সের সঙ্গে দেখা করতে হবে। জেফ তখন তরাই আর ভাবার গভর্নমেন্ট এস্টেটের বনরক্ষকের কাজে নিযুক্ত ছিলেন। তার সাহায্য ছাড়া কোনো পরিকল্পনাই সফল হবে না। তার সঙ্গে কথা না বলে আমি ইউস্টেবলকে আমার সিদ্ধান্তের কথা জানাবো কেমন করে? আমি জানতাম তখন তিনি ফতেপুরে তাঁবু ফেলে বসে আছেন। এই সকালেও জঙ্গলের মধ্যে দিয়ে 7 মাইল পথ হেঁটে গেলাম। আমি আর বন্যপ্রাণী ছাড়া সেখানে কেউ ছিল না। কালাধুঙ্গি বাজার পৌঁছতেই অন্ধকার ফিকে হয়ে এলো। বুঝতে পারলাম একটু বাদে পূবাকাশ ঝলমল করবে সূর্যের আলো প্রভায়। বাজার ছাড়িয়ে আরো মাইল খানেক এগিয়ে গেলাম।
রাস্তার ধুলোর ওপর একটা চিতার টাটকা ছাপ চোখে পড়ল। চিতাটা পুরুষ ছিল, আমার থেকে সামান্য এগিয়ে আছে। আমি যেদিকে চলেছি দাগটা সেদিকেই চলে গেছে। একটা মোড় ঘুরতে চিতাটা আমার চোখে পড়ে গেল। সে আমার থেকে 200 গজ তফাতে চলেছে। আমি ভাবলাম সে হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে, কেননা মোড়ের মুখে যেতে না যেতেই সে মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া ঘোষণা করলো না। চিতাটা কি এখন তাহলে খোশ মেজাজে আছে? একই রকম ভাবে সে চলতে লাগলো আর মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখতে লাগলো। ক্রমশ আমাদের মধ্যে দূরত্ব কমে আসছিল। 50 গজের মতো যখন ব্যবধান এসে দাঁড়ালো, তখন সে সেই পথ ছেড়ে হালকা ঘাস জমিতে নেমে গেল। আমি একই রকম ভাবে সামনের দিকে মুখ করে এগিয়ে চলেছি, সব সময় তার দিকে চোখ রাখছি। দেখলাম রাস্তা থেকে কয়েক ফুট এগিয়ে এসে গুড়ি মেরে বসেছে। 100 গজ মতো এগিয়ে গিয়ে আমি মুখ ফিরিয়ে তাকালাম। দেখলাম আবার সে রাস্তার ওপর উঠে এসেছে। মনে হয় আমাকে পথ ছেড়ে দেওয়ার জন্যই সে ইচ্ছে করেই নিচে নেমে গিয়েছিল। কয়েকশো গজ পথ এগিয়ে গিয়ে দেখলাম চিতাটা একটা গভীর গলিপথে প্রবেশ করল। আরও মাইলখানেক এগোবার পর চোখে পড়ল 5টা লাল কুকুর জঙ্গল থেকে বেরিয়ে এসে আপন মনেই খেলা করছে। এই কুকুরগুলোর মনে কোনো ভয় ডর বলে কিচ্ছু নেই। এরা অত্যন্ত দ্রুত ছুটতে পারে, এমনকি প্রজাপতির মতো নিঃশব্দে এক বন থেকে অন্য বনেও চলে যেতে পারে। বাছাই করা সেরা খাবারই এরা খেতে অভ্যস্ত। ভারতের এই বুনো কুকুরদের জীবনযাত্রা বন্য প্রাণীদের মধ্যে সবথেকে উন্নত। বন বাংলোতে পৌঁছে দেখি জেফ আর জিরা হফকিন্স তখন প্রাতরাশে বসেছেন। আমার হলদুয়ানিতে আসার কারণ শুনে তারা দুজনেই খুব আনন্দিত এবং উৎসাহিত হলেন। শিকার অভিযানের জন্য আমি 2টো আস্তানার কথা ভেবে রেখেছিলাম। দেখলাম সে দুটোই খালি আছে। এই আস্তানা দুটো বনের ভেতর অবস্থিত। জেফ উৎসাহের সঙ্গেই জানালো তিনি এ দুটো আমার জন্য খালি করে দেবেন। তিনি নিজের জন্য পাশের সংরক্ষিত অঞ্চল থেকে গাচাউরির যে আবাস নির্দিষ্ট করে রেখেছিলেন সেটাও আমাদের ব্যবহারের জন্য দেবেন। মনের আনন্দে আমি তখন আত্মহারা। হলদুয়ানির পথে মাইলের পর মাইল আমাকে অতিক্রম করতে হবে, তা সত্ত্বেও মনের কোথাও ক্লান্তি নেই। প্রায় 300 মাইলের ওপার থেকে বেলা 11টার সময় ইউস্টেবলের টেলিফোন পেলাম। 1 ঘন্টা ধরে আমাদের কথাবার্তা চলল। এই সময় আমি তাকে জানালাম যে কালাধুঙ্গির চারদিকে বিস্তীর্ণ জঙ্গল আছে। কালাধুঙ্গি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এই জঙ্গলে নানা ধরনের শিকারী প্রাণীদের প্রচুর পরিমাণে পাওয়া যায়। ছুটি কাটাবার পক্ষে এমন আদর্শ জায়গা আর কোথাও পাওয়া যাবে না। হিউয়ের কাছ থেকে জানা গেল বড়লাটের দলে আছে লর্ড লিন্থলিথগো, তার স্ত্রী, তাদের 3 কন্যা, লেডি অ্যাঞ্জো ও ডোরিপ হোপ। এই সঙ্গে বড়লাটের কিছু ব্যক্তিগত কর্মচারীও আসবেন। আরও জানা গেল যে আমি শিকারের প্রস্তুতির জন্য দিন 15 সময় পাব। পরদিন থেকে একে একে অনেকে সেখানে আসতে শুরু করলেন। এলেন বড়লাটের তত্ত্বাবধায়ক মাউস ম্যাক্সওয়েল, পুলিশের প্রধান, সিআইডির প্রধান, নাগরিক প্রশাসকের প্রধান, বন বিভাগের প্রধান এবং আরও অনেক গণ্যমান্য মানুষ। আমাকে বিচলিত করল বড়লাটের দেহরক্ষীর কাছ থেকে শোনা খবরটা। তিনি জানালেন বড়লাটের সঙ্গে একজন সৈন্যকেও কালাধুঙ্গির জঙ্গলে নিয়ে আসার কথা বলেছেন। আমি অতি সাধারণ মানুষ। এত বড় বড় লোকেদের সাথে যোগাযোগ করার সময় অথবা সুযোগ কোনো কিছুই আমার নেই। বড়লাটের আগমন উপলক্ষে যে জমজমাট নিরাপত্তা ব্যূহ রচিত হলো তা দেখে আমি অবাক হয়ে গেলাম।
আমি অথবা আমার গ্রামের বাসিন্দাদের এ ব্যাপারে সামান্যতম অভিজ্ঞতাও ছিল না। সৌভাগ্যবশত এই শিকার অভিযানের কোনো ত্রুটি কোথাও ঘটেনি, কোনো রকম বাধাও পড়েনি। সকলের আপ্রাণ সহযোগিতা এবং সাহায্যের ফলে এক একটি করে 4টি বিট সম্পন্ন হলো। 4টি বাঘও মারা পড়ল। এর জন্য সামান্য গোলাগুলি খরচ করতে হয়েছিল মাত্র। আজ যারা শিকার করলেন তারা কখনো জঙ্গলে বাঘ দেখেনি, তাই নানা কারণে শিকার অভিযান হয়ে উঠেছিল ঐতিহাসিক ও স্মরণীয়। এই স্মরণীয় এবং ঐতিহাসিক শিকার অভিযানের শেষ দিনটি নির্দিষ্ট ছিল আমাদের দলের সবথেকে ছোট মেয়েটির জন্য। তার এখনও বাঘ শিকার করা বাকি আছে। সেদিনের বিটের ব্যবস্থা হলো অর্ধচন্দ্রাকৃতি একটি এলাকায়। গোটা জায়গাতে ছোট ছোট গাছগাছরা আছে, আছে ঝোপ জঙ্গল, আর আছে নল ঘাস আর বুনো কমলালেবুর ঝোপ। অতীতে জায়গাটা ছিল বন নদীর গর্ভ। ধীরে ধীরে সেখানে এমন অরণ্যের জন্ম হয়েছে। প্রাচীন নদীর তীর যেখানে ছিল সেখানে বড় বড় 5টা গাছে 5টা মাচান তৈরি হলো। নিচের জমি থেকে বাঘটা তাড়িয়ে নিয়ে আসা হবে, তারপর ফাঁদে ফেলা হবে। আমি দেখেছি অনেক বিট বন্ধ হয়ে যায়, কারণ মানুষ বেশি চলাচল করে বলে, শব্দ করে বলে, বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তাই সকলকে শান্ত থাকতে বললাম, নীরবতা বজায় রাখতে বললাম। সকলকে অনেকটা ঘুরিয়ে মাচানের পেছন দিকে নিয়ে গেলাম। যারা বাঘের গতিরোধ করবে তারাও আমার সঙ্গে এলো। তাদের নির্দিষ্ট গাছ আছে, সেই গাছে তারা উঠে পড়বে। বাঘটাকে দেখতে পেলেই আবার নেমে আসবে এমনই বলা আছে তাদেরকে। বড়লাটের এক এসডিসি পিটার বাহাদুর আর আমি বন্দুকধারীদের ধরে ঠিক জায়গাতে বসিয়ে দিলাম। এই শিকার অভিযানে আমাকেই প্রধান ভূমিকা নিতে হবে, কারণ একজন মানুষ আমার বুদ্ধি এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে আছে। অন্যকে 1 নম্বর মাচানে বসানো হলো, 2 নম্বরে নিজে বড়লাট বসলেন। 3 নম্বর মাচানটি একটা বেটেখাটো কুল জাতীয় গাছের ওপর তৈরি করা হয়েছিল। কাছে পিঠে কোনো বড় গাছ ছিল না। বাঘটাকে তাড়া দেওয়ার জন্য বাহাদুর সেখানেই বসে থাকবে, এমনটি আগে থাকতেই স্থির করা হয়েছিল। তাড়া খেয়ে বাঘটা বাঁদিকে মোড় ঘুরবে, সেই কারণে 4 নম্বর মাচানে বসানো হলো ডরিনকে। বান্টি হলো তার ডাকনাম। বড়লাটের এই দলের মধ্যে একমাত্র সেই এখনো বাঘ মারার সুযোগ পায়নি। 3 নম্বর মাচানটা মাটি থেকে 6 ফুট উঁচুতে অবস্থিত। এই ঝোপটার মধ্যে বাঘটা ছিল। সেদিক থেকে একটা পশু চলার পথ নদীর তীর ধরে এগিয়ে গেছে। এই পথটা 3 নম্বর মাচানের তলা দিয়ে গেছে। আমি সুনিশ্চিত ছিলাম বাঘটা ঝোপ থেকে বেরিয়ে এই পথেই আসবে। এই অবস্থায় কোনো বন্দুকধারী শিকারীকে এখানে বসানো উচিত হবে না। সেটা সেই শিকারীর পক্ষে একটা ভীষণ বিপজ্জনক অবস্থা হবে। যদি কোনো কারণে গুলি ফসকে যায় তাহলে লোকটির প্রাণ সংশয় দেখা দিতে পারে। তাই আমি এখানে বাহাদুরের মতো এক অভিজ্ঞ মানুষকে বসিয়ে দিলাম। বাহাদুরের ওপর একটা সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বাঘটাকে তাড়া করবে। বাহাদুর, পিটার আর মেয়ে দুটিকে নিয়ে আমি মাচানের কাছে গিয়ে দাঁড়িয়েছি। বাহাদুর মাচানে ওঠার চেষ্টা করছে। এ সময় হঠাৎ আমি আমার পরিকল্পনা বদলে ফেললাম। মাচানটা ছিল আমার মাথা বরাবর। সেদিকে তাকিয়ে আমি নিচু স্বরে বান্টিকে বললাম, তুমি এখানে বসো, তোমার সঙ্গে পিটার থাকবেন। তারপর গলা নামিয়ে তাকে সম্ভাব্য বিপদের কথাটাও বুঝিয়ে দিলাম। 2 বোন স্থির হয়ে আমার সব কথা শুনল। অনেক বিপদ আসতে পারে এ কথা জেনেও তারা কিন্তু বিন্দুমাত্র ভয় পেল না। তারা সেখানেই বসতে রাজি হলো। আমি তখন বান্টিকে অনুরোধ করলাম, আমার চিহ্নিত একটা জায়গা পর্যন্ত বাঘটা এগিয়ে আসার পর সে যেন গুলি ছোড়ে। খুব ভালো করে লক্ষ্য করে গলায় গুলি করতে হবে,
বান্টি মন দিয়ে আমার কথা শুনল, বলল সে আমার নির্দেশ মতো কাজ করবে। এরপর প্রথমে বান্টি, তারপর পিটারকে ধরাধরি করে মাচানের ওপর তুলে দিলাম আমি। কথা ছিল তিনি আমার সঙ্গে একাই বিটে থাকবেন, তাই তার হাতে কোনো অস্ত্র ছিল না। এখন তার হাতে 450 স্টোক 400 টিবি রাইফেলটা তুলে দিলাম। সব ব্যবস্থা ঠিক হলো। আমরা নদীর তীর ছেড়ে পশু চলা পথ ধরে এগিয়ে চললাম। মাচান থেকে 20 ফুট মতো দূরে একটা শুকনো কাঠি আমি রাস্তার ওপর আড়াআড়িভাবে রাখলাম। বান্টির দিকে মুখ তুলে তাকালাম। বান্টি মাথা নেড়ে জানালো যে সে এই চিহ্নটা দেখতে পেয়েছে। এবার আমি লেডি জোনকে নিয়ে 4 নম্বর মাচানের কাছে গেলাম। বাহাদুর আমার সঙ্গে ছিল। মাটি থেকে তার উচ্চতা 20 ফুট। মাঝখানে ডালপালার কোনো ব্যবধান না থাকায় এখান থেকে 3 নম্বর মাচানটা স্পষ্টই দেখা যাচ্ছে। আমিও মনে মনে সেটাই চেয়েছিলাম। মই বেয়ে লেডিকে তুলে দিয়ে তার হাতে রাইফেলটা দেওয়ার জন্য আমিও মই বেয়ে উঠতে শুরু করলাম। তাকে অনুরোধ করলাম তিনি যেন একদৃষ্টে 3 নম্বর মাচানের দিকে তাকিয়ে থাকেন। যদি দেখেন বান্টি এবং পিটার বাঘটাকে মারতে গিয়ে ব্যর্থ হয়েছে, তাহলে তিনি যেন কিছুতেই বাঘটাকে 3 নম্বর মাচান পর্যন্ত পৌঁছতে না দেন। তিনি আমাকে নিশ্চিত করে বললেন এ ব্যাপারে তিনি আমাকে যথাসাধ্য সাহায্য করবেন। নদীর তীরে একদিকে বিক্ষিপ্ত কিছু গাছের অবস্থান। এখানে ঝোপ জঙ্গলও বিশেষ নেই। বাঘ যে ঝোপটাতে আছে তার দূরত্ব এখান থেকে অন্তত 60 গজ দূরে। সে যখন ঝোপ থেকে বেরোবে তখন তীরের 2টি মাচান থেকে তাকে স্পষ্টই দেখা যাবে। আমার পরিকল্পনাতে যদি কোনো ত্রুটি না থাকে, যদি আকস্মিক কোনো অঘটন না ঘটে, তাহলে বান্টির গুলিতে বাঘটা বিদ্ধ হবেই। দরকার হলে বাঘটাকে যাতে আটকানো যেতে পারে, তাই বাহাদুরকে 5 নম্বর মাচানে বসানো হলো। এবার বিটের এলাকার বাইরে গিয়ে কোর নদীতে চলে এলাম। আমি যেখানে মহাশোলটাকে ধরেছিলাম তার থেকে 60 মাইল মতো দূরে বিটের জন্য 16টা হাতিকে হাজির করানো হয়েছে। তাদের পরিচালনা করছিল আমার অনেক দিনের বন্ধু বুড়ো মোহন। 30 বছর ধরে সে ছিল উইন্ডহ্যামের প্রধান শিকারী। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতীয় জঙ্গলে বাঘেদের সম্পর্কে তার যে অভিজ্ঞতা তা আর কারোর নেই। জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় মোহনকে হাতির ওপর দেখতে পেয়েছিলাম। আমি টুপি দুলিয়ে আমার অস্তিত্বের কথা জাহির করলাম। মোহনও আমার জন্যই অপেক্ষা করছিল, তাই আমাকে দেখতে পেয়ে নদীর ধার ধরে হাতিগুলিকে রওনা করিয়ে দিল। নুড়ি বিছানো পথে 16টা হাতি একের পিছনে এক হয়ে বিটের এলাকার দিকে আসতে লাগলো। সে এক দারুণ দৃশ্য। 60 মাইল পথ তাদের এগিয়ে আনার সময় আমি ভাবলাম এবার একটু ধূমপান করলে কেমন হয়। পাথরের ওপর বসে পড়লাম। ধূমপান করতে করতে গোটা ব্যাপারটা পর্যালোচনা করতে লাগলাম। তখন আমি তীব্র অস্বস্তির মধ্যে পড়লাম। জীবনে এই প্রথম আমার প্রত্যক্ষ ব্যবস্থাপনায় একটা শিকার অভিযান হতে চলেছে। এখানে যদি আমি সামান্য ভুল করে ফেলি তাহলে একজন বা তারও বেশি জনের জীবন বিপন্ন হতে পারে। এমন একটা ঘটনা যদি ঘটে যায় তাহলে আমি নিজেকে সান্ত্বনা দেব কি করে? তাহলে তো অনুশোচনার কোনো অন্ত থাকবে না। কালাধুঙ্গিতে এসে পৌঁছানোর আগে লর্ড লিনলিথগো সকলের কর্তব্য নির্দিষ্ট করতে বলেছিলেন। আমি তার কথা শুনেছি। আমি কোনো ব্যাপারে সামান্যতম ত্রুটি করিনি। প্রত্যেকের ওপর নির্দিষ্ট কর্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে। আমার সৌভাগ্য তারাও এখনো পর্যন্ত কোনো ভুল ত্রুটি করেননি। তাঁবুতে 300রও বেশি লোক। এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু অভিযানে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে? আমি ভাবলাম আজ শিকারের শেষ দিন। সকলে আমাকে বিশ্বাস করে, আমার ওপর নির্ভরও করে।
আমি কি সাময়িক উত্তেজনার বশে একটা ভুল করে ফেললাম? ভবিষ্যতে আমাকে অনুতাপের আগুনে পুড়তে হবে না তো? যতই আমি এই কথাটা ভাবতে লাগলাম, ততই মন ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু এখন আর কিছু করার নেই। মাটি থেকে মাচানের উচ্চতা মাত্র 6 ফুট। মাচানটা শক্তভাবে বাঁধা সম্ভব হয়নি। খুবই পলকা মাচান। একেবারে বাঁকের রাস্তার মুখে শিকারীকে বসিয়ে দিয়েছি। এমন একটা বিপজ্জনক জায়গায় আমি কি আমার পরিচিত কাউকে বসাতে পারতাম? বাঘ শিকারের সবথেকে বিপজ্জনক অঞ্চলে একটা বাচ্চা মেয়েকে বসিয়ে দিয়েছি। আমার ওপর সে দারুণ বিশ্বাস করে, এমনকি বড় লাটও আমাকে বিশ্বাস করেন। আমি বলেছি সোজা তার দিকেই বাঘটা এগিয়ে আসবে, তখন নিপুণ নিখুঁত নিশানায় বাঘটাকে মারতে হবে। বান্টি আর পিটার বাঘের মতো দুঃসাহসী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বারবার বিপদের কথা ওদের বুঝিয়ে বলেছিলাম, তা সত্ত্বেও ওরা দ্বিধা না করে মাচানে উঠতে রাজি হয়েছিল। কিন্তু ভালোভাবে বন্দুক চালাতে না পারলে ওরা কি বাঘটাকে মারতে পারবে? শুধু সাহসের ওপর ভর করে কতদূর যেতে পারবে? ওরা কেমন বন্দুক চালায় সে ব্যাপারেও তো আমার কোনো ধ্যান ধারণা নেই। এমন অবস্থায় আমি ভাবলাম বিট চালাবো নাকি বন্ধ করে দেব। খুবই দ্বিধাগ্রস্ত হয়ে উঠল আমার মন। আমি অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলাম। ইতিমধ্যে মোহন তার হাতিদের নিয়ে সেখানে এসে পৌঁছেছে। আমি চিন্তাচ্ছন্ন মনে সব কথা আমার প্রিয় বন্ধু মোহনকে জানালাম। মোহন সব কথা শুনে গভীর উদ্বেগ প্রকাশ করল। তারপর উদ্যোগহীনতার ছাপ ফুটে উঠল তার মুখমণ্ডলে। প্রথমে সে জোরে শ্বাস টানল, তারপর শক্ত করে চোখ বন্ধ করল, আবার চোখ দুটি খুলল। তারপর মোহন বলল, ভয় পাওয়ার কিছু নেই বন্ধু, সব কিছু ঠিক মতোই হবে। কি জানি, মোহনের এই কথাগুলো শুনে আমার মন থেকে দুর্ভাবনা উধাও হয়ে গেল। আসলে কোনো কোনো মানুষের কথার মধ্যে এমন একটা আত্মপ্রত্যয় লুকিয়ে থাকে, মনে হয় পৃথিবীর যে কোনো বিপদকে আমি জয় করতে পারবো। হাতির মাহুতদের এক জায়গায় নিয়ে এলাম, তাদের ওপর কাজের দায়িত্ব দিয়ে দিলাম। আমি বললাম, নদীর তীরে হাতিগুলোকে সার করে দাঁড় করাতে হবে, তারপর আমি তাদের চালাবার নির্দেশ দেব। যখন তোমরা দেখবে আমি হ্যাটটা মাথা থেকে নামিয়ে দোলাচ্ছি, তখন চিৎকার করবে, তারপর চিৎকার থামিয়ে দিয়ে একসঙ্গে হাততালি দিতে থাকবে। আমি হ্যাটটা আবার মাথায় না চাপানো পর্যন্ত তোমরা কিন্তু ধারাবাহিকভাবে হাততালি দিতে থাকবে। বাঘটা বেরিয়ে না আসা পর্যন্ত কিছুক্ষণ ধরে এই ব্যাপারটা চালাতে থাকতে হবে। এতেও যদি উদ্দেশ্য সিদ্ধ না হয়, তাহলে আমি তোমাদেরকে এগিয়ে যাওয়ার সংকেত করব। তোমরা নিঃশব্দে এবং মন্থর গতিতে এগিয়ে যাবে, বাঘটা যেন তোমাদের উপস্থিতি টের না পায়। আমি নিশ্চিত ছিলাম প্রথম চিৎকারটাতে দুটি কাজ একসঙ্গে হবে। প্রথমত বাঘটার ঘুম ভাঙবে এবং দ্বিতীয়ত বন্দুকধারীরাও সতর্ক হয়ে যাবে। সমস্ত পরিকল্পনাটা মাহুতেরা বুঝে নিল। তারা যে যার হাতি নিয়ে আমার দুপাশে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আমি আমার কাজ শুরু করে দিলাম। মাথা থেকে হ্যাটটা খুলে দোলাতে লাগলাম। ওরা সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করলো। তারপর চিৎকার থামিয়ে হাততালি দেওয়া শুরু হলো। 3-4 মিনিট ধরে হাততালির পালা চলল। এবার আমি পূর্ণ পরিকল্পনা মতো টুপিটা আবার মাথায় পরলাম। বিট করার জন্য জঙ্গলের একটা অংশকে নির্দিষ্ট করা হয়েছে। এর আয়তন লম্বায় 500 গজ, চওড়ায় 300 গজ। এই অঞ্চলে অসংখ্য সম্বর, চিতল, কাকার হরিণ, ময়ূর আর বনমোরগেরা থাকে। তাই বাঘটা এদের কারোর চোখে পড়ার সঙ্গে সঙ্গেই বন থেকে নিশ্চয়ই সংকেতসূচক শব্দ উঠবে, সাবধান বাণীও উচ্চারিত হবে। সেই সব শব্দ শোনার জন্য আমি কান পেতে রইলাম। বেশ কয়েক মিনিট অপেক্ষা করলাম, কিন্তু বৃথাই আমার প্রতীক্ষার প্রহর। কোনো শব্দই কানে এলো না।
5 মিনিট বাদে আমি আমার টুপিটা খুলে নিয়ে আবার দোলাতে শুরু করলাম। 2 মিনিটের মধ্যেই গুলির শব্দ পাওয়া গেল। এবার আমি সতর্ক হয়ে এগোতে লাগলাম। প্রতিটা সেকেন্ডকে মাপবার চেষ্টা করলাম। বাঘের বিটের সময় পরপর গুলির আওয়াজের মধ্যে যেইটুকু সময় থাকে তাতে অনেক গোপন সংকেত লুকিয়ে থাকে। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনলাম। থেমে থেমে শ্বাস নিচ্ছি। বুকের ভেতর ধুকপুকুনির শব্দ শোনা যাচ্ছে। এমন সময় সেই সংকেত পাওয়া গেল। 2টি গুলির শব্দ অল্প সময়ের ব্যবধানে শোনা গেল। এবার গুনতে শুরু করলাম। 1 থেকে 4 পর্যন্ত গোনা শেষ হতে না হতেই 4 নম্বর গুলির শব্দটা আমার কানে এলো। লক্ষ্য করলাম প্রথম আর চতুর্থ গুলিটা ছোড়া হয়েছে রাইফেলের মুখ আমার দিকে ফেরানো অবস্থায়। মাঝামাঝি বাকি 2টি গুলি ছোড়া হয়েছে অন্য দিকে ফিরিয়ে। এই অবস্থার মধ্যে গণ্ডগোলের ইঙ্গিত লুকিয়ে আছে, তা আমি বেশ বুঝতে পারলাম। কোনো এক গোলমালের জন্যই জোনকে গুলি ছুড়তে হয়েছে, কারণ বড়লাটের মাচান থেকে বান্টির মাচান দেখা সম্ভব নয়। আমার কুলি কি একটা সাংঘাতিক দুর্ঘটনা ডেকে আনলো? আমার সমস্ত মন আতঙ্কে ভরে উঠল। হৃদস্পন্দনের গতি হলো দ্রুত। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইলাম না। হাতি চালাবার দায়িত্ব মোহনকে দিয়ে দিলাম। আমার হাতিটার মাহুত আজমলকে চলবার ইঙ্গিত করলাম। আমি বললাম, যেখান থেকে গুলির শব্দ এসেছে অতি দ্রুত সেখানে যেতে হবে। আজমল ছিল খুবই সাহসী মাহুত। কোনো অবস্থাতেই সে বিন্দুমাত্র কাবু হতো না। আমি আমার জীবনে অনেক মাহুতের সংস্পর্শে এসেছি, কিন্তু তার মতো সাহসী মাহুত এর আগে কখনো দেখিনি। সে কাঁটা ঝোপ অগ্রাহ্য করে বড় বড় পাথরের বেড়া ডিঙিয়ে ছুটতে শুরু করলো। ঝড়ের বেগে সে আমাকে নির্দিষ্ট জায়গাতে নিয়ে এলো। আমি কান খাড়া করে ঝুলে পড়া ডালপালা থেকে নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছি। এইভাবে হাতিটা শেষ পর্যন্ত 12 ফুট লম্বা নলঘাসের বনের ভেতর ঢুকে পড়ল। লক্ষ্য করলাম হাতিটা আর এগোতে চাইছে না। আজমল এমন সময় পেছন থেকে আমাকে ফিসফিস করে বলল, হাতিটা বাঘের গন্ধ পেয়েছে, তাই এখন আর এগোতে চাইছে না। আমি নিরস্ত্র। আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছি। নদীর পাড় থেকে আমরা 100 গজ দূরে। বন্দুকধারীদের কাছ থেকেও এখনো পর্যন্ত কোনো সংকেত পাওয়া যাচ্ছে না কেন? আমি আবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। বলা হয়েছিল দরকার পড়লে ওরা রেলের হুইসেল বাজাবে। এর জন্য প্রত্যেককে একটা করে হুইসেলও দেওয়া হয়েছিল। বিপদের মুহূর্তে হয়তো হুইসেল পড়ে গেছে মুখ থেকে। মাচান থেকেও সব কিছু পড়ে গেছে কি? এর আগেও আমাকে এমন অভিজ্ঞতার সামনে দাঁড়াতে হয়েছে। দুর্দান্ত দুর্ভাবনায় মন ভরে উঠল। তখন ডালপালার ফাঁক দিয়ে জোনকে দেখতে পেলাম। স্বস্তির আনন্দে মন ভরে গেল। সমস্ত দুশ্চিন্তা কোথায় যেন উড়ে গেল। একটা ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো আমার বুকের খাঁচা থেকে। দেখলাম জোন রাইফেলটা 2টি হাঁটুর ওপর রেখে পরম নিশ্চিন্তে মাচানে বসে আছে। আমার দিকে তার নজর পড়ল। সে 2টি হাত দুদিকে প্রসারিত করে কি যেন দেখালো। পরে আঙ্গুল তুলে বান্টির মাচানের দিকে নির্দেশ করল। আমি বুঝতে পারলাম যে বড় সড়ো বাঘ বান্টি মেরেছে। পরবর্তীকালে এই ঘটনাটার কথা ভাবতে গিয়ে আমি বারবার উত্তেজিত হয়ে পড়েছি। এমনকি 15 বছর বাদে সেই শিকারের বিবরণ দিতে গিয়ে এখনো উত্তেজনায় আমার দম বন্ধ হয়ে আসছে। সেদিন আমি অসীম সাহস আর অব্যর্থ লক্ষ্যভেদের ক্ষমতার ওপর নির্ভর করে 3টি তরুণ তরুণীর একটা মর্মান্তিক পরিণতিকে রুখে দিতে পেরেছিলাম। যদি না পারতাম তাহলে হয়তো আমার অনুশোচনার অন্ত থাকতো না। সেদিন বিট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চিৎকার এবং হাততালির শব্দ ওরা সকলেই শুনতে পেয়েছে। তখন থেকেই ওরা সজাগ হয়ে যায়। ঠিক সময়ে বাঘটার ঘুম ভেঙেছিল। আমাদের বিরতির সময় সে বেরিয়ে আসে। 3 নম্বর মাচান থেকে 60 গজ দূরে দাঁড়িয়ে পড়ে।
তারপর সে পশু চলা পথটা ধরে এগিয়ে যাবার চেষ্টা করে। দ্বিতীয় দফা চিৎকার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাঘটা নদীর পাড়ে পৌঁছে যায়। চিৎকারটা শুনতে পেয়ে সে পেছন ফিরে তাকায়। 2-1 মিনিট কান পেতে শোনে, বুঝতে পারে এখন তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তারপর ধীরে ধীরে সে নদীর তীর ধরে উঠতে থাকে। রাস্তার যেখানে আমি শুকনো কাঠি রেখে এসেছিলাম, বাঘটা সেখানে পৌঁছে যায় আর সঙ্গে সঙ্গেই বানটি গুলি করে। বাঘটা মাথা নিচু করে থাকায় বানটি ঠিকমতো লক্ষ্য করতে পারেনি। গুলিটা বুকে লাগে এবং যথাস্থানে সেটি বিদ্ধ হয়। বান্টি এবং পিটারের মাচান থেকে দ্বিতীয় গুলি খাওয়ার আগে বাঘটার সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে। তারপর গর্জন করতে করতে মাচানটার তলায় পৌঁছে যায়, মাচানটাকে আক্রমণ করে। নিতান্ত পলকা একটা মাচান, বেটে গাছটার ওপর মাচানটা তৈরি করা হয়েছে। বাঘ তার ভারী শরীর নিয়ে গাছের ওপর ঝাঁপিয়ে পড়ে। যে কোনো মুহূর্তে মাচানটা খসে পড়তে পারত। বান্টি আর পিটার তারই মধ্যে চেষ্টা করেছে মাচানের ফাঁকে রাইফেলের নল গলিয়ে বাঘটাকে গুলি করতে। 30 গজ দূরে মাচানে বসে থাকা জোনের সামনেই সমস্ত ঘটনাটা ঘটে চলেছিল। তিনি কালবিলম্ব না করে এক গুলিতে বাঘটাকে মাটিতে ফেলে দিলেন। তারপর নিশ্চিন্ত হবার জন্যই দ্বিতীয় গুলিটা আবার ছুঁড়েছিলেন। পরপর গুলি খেয়ে বাঘটা নদীর তীর ধরে এগোতে লাগলো। ভেবেছিল হয়তো যেই ঝোপ থেকে সে বেরিয়েছে সেই ঝোপেই আবার ফিরে যাবে। এমন সময় বান্টির ছোড়া গুলি তার মাথার পেছন ভেদ করে বেরিয়ে গেল। আর এইভাবেই এক ঐতিহাসিক শিকার অভিযানের শুভ সমাপ্তি ঘটেছিল। বড়লাটের এই প্রথম সফরের পরেও আরও বেশ কয়েকবার তিনি তরাইয়ের এই ছোট্ট গ্রামে এসেছিলেন, কিন্তু প্রথম সফরের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেবারকার শেষ অভিযানে যেসব ঘটনা ঘটে গেছিল, আজও এত বছর বাদেও আমার তা স্পষ্ট মনে রয়ে গিয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ের অন্তিম বা শেষ পর্ব। উপন্যাসটি সামান্য বড় হওয়ায় উপন্যাসটিকে মোট 8টি পর্বে বিভক্ত করে সম্পূর্ণ উপন্যাসটি পাঠ করে আজ শেষ করা হয়েছে। এই ধরনের আরও নানান থ্রিলার অ্যাডভেঞ্চার কাহিনী শুনতে চাইলে ও এই গল্পের আগের 7টি পর্ব শুনতে চাইলে এখনই এই চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো অ্যাডভেঞ্চার অথবা নতুন কোনো উপন্যাস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।